আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার ছায়া গল্পের ৪২ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যায়। কান্না করে বুকটা শীতল করুক, এই সময়টার জন্যই তো সে গত কয়েকদিন ধরে অপেক্ষা করছিল। এই একটা মুহূর্তের আশাই তো এত অপেক্ষা। অবশেষে ঘটল সেই অপেক্ষার অবসান। শাম পিয়াসের খোঁজ পাওয়া মাত্র এসেছিল খবর নিতে। সিএইচে বোনের চিকিৎসা করার মাঝে এসে শামকে দেখতে এসেছিল, কিন্তু তখন পিয়াসের অপারেশন চলছিল, তাই দেখা করতে পারেনি। চলে গিয়েছিল বোনের কাছে। অনেকটা সময় পার হলে তারপর বোন সমুদ্রে এখন আসে পিয়াসের খবর নিতে। এসে করিডোরি পরিবারকে দেখে থমকে যায়। পরের বার এরা তো আর তাকে চিনে না, স্যারের পরিচিত বলে দেখা করে চলে যাবে, তাই সে পিয়াসকে দেখতে আগায়। হঠাৎ একটা ফোনের আওয়াজ এসে থমকে যায়। দেখে পিয়াসের জন্য অপেক্ষারত বাচ্চা মেয়েটি হাতের ফোনটা বেজে উঠেছে। মেয়েটি ফোন কানে নিয়েই বলে ওঠে, হ্যাঁ তো বাপু, ভাইয়ার সাথে দেখা হয়েছে? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। হ্যাঁ, পিয়া ভাবি ভিতরে আছে, তারপর আমরা ভাইয়ের বাসা গিয়ে থাকবো। তো তুবা তুবা নামটা তো বললো। শাম চোখ ঝলঝল করে ওঠে। পুনরায় কথা শুনে আসে। তুবার মায়াময় চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। সেই দিনে সেই কান্নারত ছোট্ট মুখটি এখনও তার অন্তর কাঁপিয়ে দেয়। শাম আর এগাতে পারে না। ভাইয়ের হাতের মুঠোয় বন্দি থেকে দিয়া ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া! শাম চমকে উঠে তাকায়। আমরা দেখা করব না ওই আঙ্কেলের সাথে? না করলে না হয়, দেখলে আমি ওনাকে ধন্যবাদ দিতাম। উনি আমাকে ভালো, অনেক ভালো। জানো ভাইয়া, ওনার মতো একটা আঙ্কেল যখন ভিতরে আমাদের বাঁচাতে গেল, তখন খুঁজে হাঁটছিল, ব্যথা পেয়েছিল অনেক, তবুও আমাদের বাঁচিয়েছে। হ্যাঁ দিউ, পিয়াস সাহেব ছিলেন সেখানে। উনি বড্ড ভালো মানুষ। চলো দেখা করে আসি তাহলে। এখন না, পরে আসবো আমরা। এখানে অনেক মানুষ, তাহলে কোথায় যাব আমরা? হেই সাম! কারো ডাকে শাম ফিরে তাকায়। দেখে রুবেল হাসি মুখে এগিয়ে আসছে। রুবেলের কপালের দিকটায় একটু ব্যান্ডেজ করা, তাছাড়া হাতে কনিতে ব্যান্ডেজ করা আছে। রুবেল এসে হাসি মুখে তাকে সোজা জড়িয়ে ধরে পিঠে হালকা একটা চাপড় দিয়ে বলে, কংগ্রাচুলেশন ম্যান, তোমাকে বোনকে ফেরত পেয়েছ। ভালো থেকো দুজনে। বোনকে সাবধানে রাখবে এখান থেকে। তারপর দিয়ার দিকে তাকায়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মিষ্টি একটা মেয়ে, সাবধানে থাকবে। ভাইয়ের সব কথা শুনে চলবে, অবাধ্য হবে না। আবার আমার বোনের বড্ড শখ ছিল জানো, তবে পেয়েছি একটা সুপারম্যান ভাই। আমি বাড়িতে গেলে তার যত কেয়ার আছে সব দেখাবে। বড্ড দুষ্ট একটা ছেলে। শাম হেসে ফেলে, বোনকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আর আমার দিও সবচেয়ে বেস্ট, আমার ছোট্ট পাখিটা। আর ভাইয়ের অবাধ্য হবি না। রুবেল বলে, স্যারের সাথে দেখা করতে এসেছ? চলো যাই। এখন না, পরে যাব। তো থাকবে কোথায় এখন? কালকে দেশের বাড়ি ফেরত যাব। আজকে বাইরে কোথাও রাত কাটিয়ে নেব। আরে চলো তো, আমাদের গেস্ট হাউস থেকে যাবে। ব্যাপার না, খাওয়া দাওয়া করছো তো? এখনো হয়নি আসলে। কি, বাচ্চা মেয়েটাকে না খাইয়ে রেখেছ? চলো আমার সাথে ক্যান্টিনে। আজকে এই ছোট্ট বোনটাকে আমার পক্ষ থেকে টিট দেওয়া হবে। শাম চাইলেও না করতে পারে না। সত্যি বলতে তার কাছে এখন টাকার বড্ড সংকট পড়েছে। ছোট্ট বোনটার দিকে তাকিয়ে হলেও তাকে সমস্ত আত্মসম্মান বিসর্জন দিতে হলো। কি ভেবে যেন রুবেলের ইরানদের দিকে এগিয়ে যায়। সে এগিয়ে ইরান ইমনের সামনে দাঁড়াতেই দিয়ান সেদিকে তীব্র চোখে তাকায়। ইরান কেমন মুচকি হেসে রুবেলের সাথে কথা বলছে। কি কথা বলছে তা জানা নেই, তবে ভিতরটা কেমন হিংসায় জ্বলে যাচ্ছে। অপরদিকে রুবেল শুধু বলছিল তারা নাস্তা করবে কিনা। ইরান শুধু মুচকি হেসে প্রত্যাখ্যান করেছিল। আর তার এই মুচকি হাসিটা রিদানকে টেনশনে ফেলে দিচ্ছে। সুমাইয়া বেগম জানে না ওরা আরও কিছুক্ষণ থাকবেন, নিজের ছেলের সাথে আরও কিছুটা সময় কাটাতে চান। তাই রুবেল সেই সময়টা শাম আর দিয়াকে ক্যান্টিনে চলে যায়। উদ্দেশ্য তাদের রাতের খাবারের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করে দিতে। কারণ শামকে জিজ্ঞাসাবাদের সময়টা তারা দেখেছিল শামের বর্তমান ফিলিংসের অবস্থাটা। তাছাড়া ইতিমধ্যে পিয়াসকে তাকে সামান্য আর তার বোনের খবর নেওয়ার নির্দিষ্ট জানিয়েছেন। আর রুবেল তার সেই দায়িত্বটা পালন করেছে। রুবেল চলে যেতেই রেদওয়ান নিজের অবস্থা থেকে উঠে দাঁড়ায়। সোজা এগিয়ে আসে ইরান ইমনের কাছে। পিয়াসের খবর নিতে ট্রিটমেন্টের কয়েকজন সদস্য এসেছিলেন। একপাশে সুমাইয়া বেগম বসে তাদের সাথেই কথা বলছেন। তাছাড়া ইমন সেখানেই আছে, যেখানে ইরানের খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ান এসে তার সামনে দাঁড়ায়। তার তাকানো দেখে ইমন সে বুঝে ফেলে। অগোছল হতে উঠে সীমা হয়ে বসে। ইরান ফোনে মুখ গুজে থাকা টের পায় না। হসপিটালে করিডোরে মানুষের সংখ্যা বর্তমানে কমই রয়েছে। তাছাড়া পিয়াসের কেবিনটা একপাশে, পড়ায় তারা করিডোরের এক প্রান্তে বসে আছে।
দিয়ান সুজা ইরানের গা ঘেঁষে বসে পড়ে। ইরান এমন ভেবে নেয় কাঁধে মাথা রেখে হেলান দিয়ে ফোন দেখছিল। এখন বড় ভাইকে বিপদ মুক্ত দেখে সে টেনশন মুক্ত আছে। ফোনে বসে কিছু কপাল রিলস দেখছিল। রিদানের চোখেও পড়ে সেসব। হঠাৎ সে ইরানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, চাইলেও আমরা এই ভিডিওগুলো ট্রিট করতে পারে একান্তে বন্ধ রুমের মাঝে, শুধু আমরা দুজনে। এমন ধীর কণ্ঠস্বর শুনে ইরান শিউরে ওঠে, মাথা তুলে পাশ থেকে রিদানকে দেখে দ্রুত মুখ ঘুরিয়ে ইমনকে খুঁজতে থাকে। তাকিয়ে দেখে ইমন কিছুটা দূরে মায়ের পাশে বসে আছে। তাদের দিকে কারো নজর নেই। এমন সুযোগ পেয়ে রিদান হঠাৎই এক অভিনয় কাজ করে বসে। অগোছালো এক হাত ইরানের পিছনে নিয়ে জড়িয়ে ধরে কোমর, তাকে হিসকি টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। ইরান আটকে ওঠে। ছটফট করে সরে যেতে নিলেই রিদান গম্ভীর সুরে বলে ওঠে, ছটফট করবে না, সবার নজরে আসার দরকার নেই। শারুন, কেন আমাকে ভাল লাগে না? ঠিক তখনই রুবেল ছেলেটা হেসে কথা বলছিল, আমার সামনে এলেই এমন বিহেদ করো কেন? রিদানের এমন কথা শুনে ইরান হতভম্ব হয়ে যায়। হঠাৎ অধুর হাসি ফুটিয়ে বলে, আর ইউ জেলাস স্যার? রিদান কেমন কোমরে হাত চাপিয়ে বাড়িয়ে বলে, ইস, আই এম ম্যাডাম জুলাস। আমি জেলাস ফুল ইউর ইরান। আই এম ইরান ফিউচার হাজব্যান্ড। জেলাস আমি না হলে কে হবে? রিদানের এমন সরল সরল উত্তরে ইরানের ভীষণ আর শেষ হয় না। এত তাড়াতাড়ি বলে ফেলল? লোকটার নিশ্চয়ই মাথা তার ছিঁড়ে গিয়েছে, নয়তো ছাত্রের প্রেমে কেউ এতটা নির্লজ্জ হয় কিভাবে? ইস, নাকের পানি চোখের পানি সব ভিজিয়ে ফেলল। নাসরা এসে এসব দেখলে কি বলবে আমায়? পিয়া নাক টেনেই পিয়াসের বুক থেকে মাথা তোলে। আপনি বড্ড খারাপ। আই হেট ইউ। আই লাভ ইউ টু। আমি কোনো খারাপ লোককে ভালোবাসি না। বারবার বলি আমায় টেনশনে না ফেলতে, আর এই বান্দা নিজের জীবন ঝুঁকি ফেলে আমাকে টেনশন ফেলে দেয়। আমি এমন কাউকে একদমই ভালোবাসি না। আমি কথা বলবেন না আপনি? একটা লাইন বলতে 3বার করে আটকে যাচ্ছে। এত কষ্ট করে কথা বলতে হবে না তো তুমি আমায়। পিয়া তার পিয়াসের ঠুটে আলতো করে আটকে দেয়। মানা করেছি না? পরে ডক্টর এসে আমাকে বকবে। ডক্টর কি তোমাকে আমার কাছে আসতেও নিষেধ দিয়েছে নাকি? আপনি না অতিরিক্ত খারাপ। এমন অবস্থাতেও কি মাথা এসব ঘুরে? এমন অবস্থাতেই তো তোমাকে বেশি দরকার। ইস, সেই রাতটা আজও আমায় মাথায় ঘুরপাক খায়। পিয়া লজ্জায় লাল হয়ে যায়। পিয়াসের হাতে চিমটি কাটে। পিয়াস একটু হাসতে গিয়ে কোমরে টান খায়। এতে সে ব্যথায় শব্দ করে ওঠে। পিয়া আটকে ওঠে। ব্যথা পেয়েছেন? কোথায়? পিয়া গায়ে চাদর সরাতে দেখতে পায় কোমরে একপাশে অনেকটা জায়গা জুড়ে ব্যান্ডেজ করা। পিয়াসের পরনে থাকা হসপিটালের পোশাকটা কোমর থেকে উপরে তুলিয়ে রাখে। ইতিমধ্যেই পিয়াসের আঘাতগুলো সম্পর্ক ডক্টর থেকে সব জেনে নিয়েছে সে। পিয়া ব্যান্ডেজের পাশে দিয়ে ছুঁয়ে দেয়। অনেক কষ্ট হচ্ছে না? পানীয় গুলিয়ে খেয়েছেন? সব শুধু আপনার ওপর দিয়ে যায় কেন? আরও তো অনেকে আপনার সাথে ছিল, তারা তো ঠিকই আছে। আপনি কেন এত আঘাত পেলেন? কি করছেন? তোমার টেনশন? চেহারা দেখতে খুব ভাল লাগছে। পিয়া গাল ফুলায়। পরক্ষণে অভিমান এক সাইডে রেখে বলে, খিদে পেয়েছে আপনার? ডক্টরের সাথে কথা বলে আপনার খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা একটু নাস্তা করেছি। মা ইরান এমনকে নিয়ে আপনার ফ্ল্যাটে যাবে। আমি আপনার সাথে এখানেই থাকবো। তুমিও চলে যাও, এখানে রুবেল থাকবে। পিয়া আর চোখে তাকিয়ে বলে, একটু আগেই কি যেন বলেছিলে? তার এমন অবস্থায় আমাকে বেশি প্রয়োজন। তুমি পারবে না আমাকে একা সামলাতে? আমি পারবো। আমাকে পারতেই হবে। তাছাড়া ভাইয়া থাকবে, নার্স আছে, সবাই মিলে আপনার সেবা করবে। পিয়ার মধ্যে একটা দায়িত্বশীল ভয়ের রূপ ফুটে উঠেছে। পিয়াস মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। কে কি বলবে? এই মেয়েটা একটু আগেই বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছিল। ইস, বাচ্চা বউ তার। স্টেটমেন্টে সব রিপোর্ট পেশ করা হয়। অপরাধী যাদের ধরে আনা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। রহিমকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। বান্দা কিছুতেই মুখ খুলতে চায়নি। তবে কয়েক প্রশ্ন উত্তর মাধ্যম দেওয়ার পরে মুখ খুলতে বাধ্য হয়। স্বীকার করে নিজের বসে চালিত খাবার ব্যবস্থা করা হয়। শেখও ছিল বসের অন্যতম প্রধান সহকারী। রহিমের থেকে সকল তথ্য পাওয়ার পর অফিসাররা বুঝে যায় আফতাব হোসেন এখন পালানোর চেষ্টা করবে। সেই অনুযায়ী তারা দ্রুত পদক্ষেপ নেন। যাদের দেশ ছাড়া আগেই তাকে আটকা করা যায়, নয়তো দেশ ছাড়লে পরে আটকে রাখা হবে না, অনেক কঠিন হতে হবে। আপাতত সকল প্রমাণের ভিত্তিতে সহজেই আফতাবকে আটকাতে রাখা যাবে। তারপরে জানা যাবে সেই ট্রাফিকের কাজগুলো কার সাথে চুক্তিবদ্ধ হয়ে করে, টাকা আসে কোথা থেকে, আর কে কে তার এমন নিকৃষ্ট কাজের সাথে যুক্ত, সেই সব জানা যাবে।
তাই দ্রুত ফুসকে পাঠিয়ে দেওয়া হয় আফতাবকে আটক করতে। অপরাধীকে মেয়েদের নিজ নিজ পরিবারে ফিরিয়ে দেওয়ার কাজে নিযুক্ত পুলিশ ফোর্স। তারা সকল মিসিং রিপোর্ট এক করে একে একে সবার সাথে যোগাযোগ করে মেয়েদের পরিবারের ফেরত পাঠানোর কাজ করছে। সকল রিপোর্টের মাঝে একপাশে অবহেলায় পড়ে রইল শোভার মিসিং রিপোর্টটা, কারণ আর সেই মিসিং নয়, তাকে পাওয়া গিয়েছে। ইতিমধ্যে পরিবারের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে, তবে জীবিত নয়, মৃত হিসেবে। দিয়ান রুবেলের সহায়তায় সবাইকে নিয়ে পিয়াসের ফ্ল্যাটের দিকে আগায়। পিয়াসের মায়ের হাতে তার ফ্ল্যাটের চাবি তুলে দিয়েছে। পিয়া যায়নি, তাকে ধমকেও পিয়াস বাসায় পাঠাতে পারেনি। সবাই চলে যেতেও পিয়া একটু হাসিতেই হতে হসপিটালের ওয়াশরুমে যায়। সেই সময়টায় শাম তার বোনকে নিয়ে প্রবেশ করে। শামের সাথে তার ছোট্ট বোনকে পিয়াস মুচকি হাসে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বেঁচে আছে। আমার বোন দিয়া। দিয়া এগিয়ে এসে পিয়াসের একটা হাত নিয়ে ছোট্ট দুটো মুঠে নেয়। হঠাৎই আলতো করে হাতে চুমু খেয়ে বলে, ধন্যবাদ আঙ্কেল। উফ, ভাইয়া বললেও তো পারতে। পিয়াসের রসিকতার শাম হেসে ফেলে। পিয়াস তাকে ইশারা করে কাছে ডেকে বলে, রুবেলের সাথে দেখা করো, আমি ওকে সব জানিয়ে দিয়েছি, ও তোমাদের সাহায্য করবে। দয়া করুন স্যার, আপনি আমার অনেক বড় সাহায্য করেছেন। আমার বোনটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এর বাহিরে আর কিচ্ছু দরকার নেই আমার। আমি এখন বাকি সব সামলে নিতে পারবো। আজকের পার্টটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।